চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। রিস্কায় ওঠার সময় পায়ে কি যেন একটা বাঁধল। মুবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ। অষ্টম আশ্চর্যের কাছাকাছি ঘটনা। ঢাকা শহরের রাস্তায় এমন একটা সুন্দর হ্যান্ডব্যাগ পরে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না, তা হয় না। হাত থেকেই টেনে ব্যাগ নিয়ে যায়, আর এটা তো পড়ে আছে রাস্তায়। মুবিন নিচু হয়ে ব্যাগ হাতে নিল। বেশ ভারী ব্যাগ। ঈদের বাজার শুরু হয়েছে। মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয়। হাইজ্যাকারের ভয়ে গায়ের গয়না টয়না খুলেও ব্যাগে রাখে। ভারী হওয়াই স্বাভাবিক। মুবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতে রিস্কায় উঠে বসল। নিজেকে খানিকটা চোর চোর লাগছে। মনে হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেয়েলি গলায় কেউ একজন চেঁচিয়ে বলবে, আপনি আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছেন? কেউ কিছু বলল না। যার জিনিস সে কি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছে? অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটা ছেলে ব্যাগ নিয়ে রিস্কা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে বিস্ময়ে হতভম্ব বলে কিছু বলতে পারছে না। হতভম্ব ভাবটা কাটলেই চোর চোর বলে চেঁচিয়ে উঠবে। মেয়েদের ভীত গলার চিৎকার সাইরেনের চেয়েও ভয়াবহ। নিমিষের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যাবে। সময়টা ভর সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের একটা সময়। এই সময় লোকজন এক ধরনের অস্থিরতার মধ্যে থাকে। চারপাশে তেমন করে দেখে না। মুবিন মোটামুটি নিশ্চিত হলো যার ব্যাগ সে আশেপাশে নেই। থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠত। চুপচাপ অপেক্ষা করার মতো ধৈর্য কোনো মেয়েরই নেই। মুবিনের ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই মেয়েরা ধৈর্যশীলা, অন্য কোনো ক্ষেত্রে নয়। রিস্কাওয়ালা বলল, হ্যাঁ যাইবেন কই? মুবিন ঠিক মনে করতে পারল না কোথায় যাওয়ার জন্য সে রিস্কায় উঠেছে। মনে হচ্ছে টেনশনে তার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে। সে বলল, সামনে চলো, সামনে। কিন্তু রিস্কা সামনে এগোচ্ছে না। চেন পড়ে গেছে। রিস্কাওয়ালা চেন নিয়ে ঘটঘট করছে। তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত, কিন্তু সরে পড়া যাচ্ছে না। একটা সামান্য চেন ঠিক করতে রিস্কাওয়ালা দেখি বুড়ো হয়ে যাচ্ছে।
মবিন আশেপাশে তাকালো। তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কিনা তার লক্ষ্য করা। সবার চোখই তার কাছে এখন অস্বাভাবিক লাগছে। মবিনের তীব্র ইচ্ছা করছে রিস্কা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে, যাকে বলে ক্রাইম স্পট থেকে পগার পার। মবিন রাগী গলায় বলল, আরে রিস্কার কি হয়েছে? এটা কি? স্যার, চেন স্লিপ করেছে। স্লিপ কাটলে স্লিপ ঠিক করো। করতাছি স্যার। আরে যে সময় নিচ্ছ, এই সময় তো একটা প্রমাণ সাইজের চেন বানিয়ে ফেলা যায়। বানাতে পারলে বানান। অন্য সময় হলে ফাজলামি ধরনের কথাবার্তার কারণে রিস্কাওয়ালা কঠিন ধমক খেত, কিন্তু আজ মবিন ধমক দিতে পারল না। অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটা বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয়। রাগ সেই মাত্রায় উঠছে না। চোরেরা সহজে রাগ করতে পারে না। চোর টাইপের সব লোকই এই কারণে বিনয়ী। অত্যন্ত অপমানসূচক কথা শুনলেও তারা দাঁত কেলিয়ে হাসবে। ভাবটা এরকম যেন অপমানটা সে ধরতেই পারছে না। রিস্কার চেন ঠিক হয়েছে, রিস্কা চলতে শুরু করেছে। এখনো কেউ চোর চোর বলে চেঁচাচ্ছে না। ভারী আশ্চর্য ব্যাপার তো। মবিন কপালে হাত দিয়ে দেখল তার কপাল ঘামছে। রিস্কা যতই এগোচ্ছে ততই শরীর হালকা লাগছে, ফুরফুরে ভাব চলে আসছে। বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে। এই ব্যাপারটা নিশ্চয়ই হাইজ্যাকারদেরও হয়। তাদের আরো বেশি হওয়ার কথা। হাইজ্যাকিং এর সময় ওদের টেনশন নিশ্চয়ই মবিনের টেনশন চেয়েও অনেক বেশিই থাকে। টেনশন মুক্তির আনন্দ তো সেই কারণে বেশি হওয়ারই কথা। ট্রাফিক সিগন্যালে রিস্কা থেমেছে। রাস্তার মোড় বলে আলো বেশি। ট্রাফিক পুলিশের পাশে একজন সার্জেন্টকে বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মবিনের বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। পুলিশ দেখার কারণে বোধহয়। তার কোলে ভ্যানিটি ব্যাগটা চকচক করছে। চাদর গায়ে থাকলে ভালো হতো। চাদরের নিচে ব্যাগটা লুকিয়ে ফেলা যেত। লাল বাতি নিভে গিয়ে সবুজ বাতি জ্বলেছে। রিস্কাওয়ালা তবুও রিস্কা টানছে না। মবিন বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, চলো। রিস্কাওয়ালা বলল, স্যার যাইবেন কই? মবিন বলল, কোথাও যাব না, খানিকক্ষণ ঘুরবো। রিস্কাওয়ালা এবার ঘাড় ঘুরিয়ে তাকালো। যেসব যুবক রিস্কায় করে অকারণে ঘুরতে চায় তাদের বিষয়ে সব রিস্কাওয়ালাই সাবধান। দিনকাল ভালো না। সব রিস্কাওয়ালা চলছে, তবে তারটা দাঁড়িয়ে আছে। অস্বস্তিকর অবস্থা। ট্রাফিক পুলিশ তাকিয়ে আছে তাদের দিকে। এইবার সার্জেন্টও তাকাচ্ছে। তাদের দৃষ্টি যেন কেমন কেমন। মবিন রিস্কাওয়ালাকে বলল, কি হলো? রিস্কাওয়ালা নির্বিকার গলায় বলল, স্যার চেন আবার স্লিপ কাটছে। মনে হচ্ছে চেন স্লিপ কাটায় সে আনন্দিত। পুলিশ সার্জেন্ট এগিয়ে আসে তাদের দিকে। সে কি মবিনের দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে, আপনার হাতে মেয়েদের ব্যাগটা কেন?
বলার কোনো কারণ নেই। পুরুষের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু না, থাকতেই পারে। সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকতো তাহলে চোখে পড়ার মতো ব্যাপার হতো। পুরুষ মানুষ ভাঁজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে, কিন্তু শাড়ি পরে যেতে পারে না। সার্জেন্ট এসেই রিস্কাওয়ালার গালে একটা ওজনদার চড় বসিয়ে বলল, হারামি, চেন ফেলনের জায়গা পাও না, যাও রিস্কা নিয়ে দূরে। সার্জেন্ট তারপর যে কাণ্ডটি করল তার জন্য মবিন ঠিক প্রস্তুত ছিল না। সার্জেন্ট রিস্কার পেছন দিকে আচমকে একটা ধাক্কা দিল। মবিন প্রায় হুমড়ি খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নিল। দুটো কাজই ঘোরতর অন্যায়ের পর্যায়ে পড়ে। পুলিশ ব্রুটালিটি। মবিনের উচিত সার্জেন্টের সাথে কিছু উত্তপ্ত কথাবার্তা বলা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক থেকে তৃপ্তি পাওয়া যায়, মনে হয় একটা সৎ কাজ করা হয়েছে। মবিন সেরকম কিছুই করল না, বরং সার্জেন্টের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসল যার অর্থ, স্যার খুব ভালো করেছেন, ঢাকার শহরটা রিস্কাওয়ালারা নষ্ট করে ফেলেছে, বেটাকে আরো একটা চড় দিন, ও এক চড়ে শিক্ষা হবে না, গোটা 5 চড় দরকার। মবিনের রিস্কা রাস্তার পাশে দাঁড়িয়ে। রিস্কাওয়ালা গেছে ইটের সন্ধানে। ইট দিয়ে বাড়ি না দিলে নাকি চেনটা ঠিকই হবে না। মবিন অস্বস্তি নিয়ে বসে আছে, কারণ সার্জেন্ট কাছেই দাঁড়িয়ে। কয়েকবার সে দেখল মবিনকে, সরু চোখে দেখা। তার মনে কি কোনো রকম সন্দেহ দেখা দিয়েছে? মবিনের চেহারায় কি চোর চোর ছাপ স্পষ্ট হয়ে উঠছে, যেটা শুধু পুলিশের চোখেই দেখা সম্ভব? সাপের হাঁচি বেঁধেছিল। ঈদের বাজারে প্রচুর ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তার হাতে মেয়েদের ব্যাগটা দেখে পুলিশের সন্দেহ হওয়া স্বাভাবিক যে সে কোনো ব্যাগ ছিনতাই করে রিস্কা নিয়ে পালাচ্ছে। সার্জেন্ট যদি কাছে এসে জিজ্ঞাসা করে, আপনার হাতের ব্যাগটা কার, তাহলে সে কি বলবে? এমন তো হতেই পারে ব্যাগে প্রচুর টাকা পয়সা গয়নাগাটি ছিল। যার ব্যাগ, সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় ডায়েরি করিয়েছে। ওয়াকিটকির মাধ্যমে সে খবর সমস্ত পুলিশ সার্জেন্টের কাছে চলে গেছে। বাংলাদেশের পুলিশ বড় চোর ধরতে পারে না, তবে ছোট ছোট চোর চট করে ধরে ফেলে। তাছাড়া মবিন আয়নায় নিজেকে না দেখেই পরিষ্কার বুঝতে পারছে তার চেহারায় একটা কাঁচু মাচু ভাব চলে এসেছে। মাসখানেক আগে এইরকমই একটা ব্যাপার হলো। দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল। বন্ধুদের মধ্যে ছিল রশিদ। বাপের কন্ট্রাক্টরিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে। 2.5 মাসের গর্ভবতী মেয়েদের মতো একটা পেট মোটা মানিব্যাগ পকেটে নিয়ে এসে ঘোরে। তবে কৃপণের হাড্ডি, একটা পয়সাও বের করে না। বন্ধুরা চলে যাবার পর বিস্ময় আনন্দ নিয়ে মুবিন দেখল রশিদের ওই গর্ভবতী মানিব্যাগটা মেঝেতে পড়ে আছে। সে ইচ্ছে করলেই রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে নিয়ে আসতে পারত, তবে সেটা করল না।
মানিব্যাগটা খুলে ভেতরটা দেখল। কাগজপত্রে ঠাসা, আসল জিনিস তো তেমন নেই। 4টে 500 টাকার নোট, একটা 100 টাকার নোট, 3টে অতি ময়লা 2 টাকার নোট। মবিন মানিব্যাগটা তোষকের নিচে ঠেলে দিল। তার প্রায় ঘন্টাখানেক পর রশিদ এসে উপস্থিত, মুখ চোখ শুকনো। সে বলল, দোস্ত, এই তোর এখানে মানিব্যাগটা ফেলে গেছি। মবিন অবাক হবার ভঙ্গি করে বলল, কই না তো। মবিনের চেহারায় তখন নিশ্চয়ই কাঁচুমাচু ভাব কিংবা চোর ভাবটা ছিল, কারণ রশিদ বলল, দোস্ত, টাকা পয়সার ব্যাপার না, জরুরি কিছু কাগজপত্র ছিল। অত্যন্ত অপমানসূচক কথা। প্রকারান্তরে বলে দেওয়া, টাকাগুলো রেখে মানিব্যাগটা ফেরত দাও। এই রকম কঠিন অপমানও মবিন গায়ে মাখল না। সে ক্ষীণ গলায় বলল, ভাই, তুই এখানে ফেলিসনি, বাইরে কোথাও ফেলেছিস। রশিদ বলল, ভাই তুই বুঝতে পারছিস না, খুব জরুরি কিছু কাগজপত্র ছিল। রশিদ ভাই, তুই নিজেই পরীক্ষা করে দেখ, থাকলে তো মেঝেতেই থাকবে। এই বলেই মবিন মাথা নিচু করে মেঝেতে মানিব্যাগ খুঁজতে লাগলো। মবিনের বুক এমন ধকপক করছিল যে মবিনের মনে হলো রশিদ তার এই বুকের ধকপক পরিষ্কার শুনতে পাচ্ছে। এখনো মবিনের বুকে ধকপক শব্দটা হচ্ছে, তবে এটা তার বুকের শব্দ না রিস্কাওয়ালার যে ইঁট দিয়ে চেন বাড়ি দিচ্ছে তার শব্দ, সেটা মবিন বুঝতে পারছে না। সার্জেন্টটা তাকিয়ে আছে তাদের দিকে। মবিনের অস্বস্তি লাগছে। একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো। সঙ্গে সিগারেট আছে, তবে ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা খুলে রিস্কার সিটে রাখতে হয়, তাতে ব্যাগটার ওপর সার্জেন্টের নজর পড়ার সম্ভাবনা। না, তা করা ঠিক হবে না। শেষ পর্যন্ত চেন ঠিক হয়েছে, রিস্কা চলতে শুরু করেছে। মবিন সিগারেট ধরালো, ভালো সিগারেট, বেনসন। রশিদের মানিব্যাগ পাওয়ায় রক্ষা, কিছুদিন ভালো সিগারেট খাওয়া যাবে। ক্ষতি একটা হয়েছে, রশিদের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সে ঠিক সন্দেহ করেছে, ভুলেও আর মবিনের বাসায় আসে না। সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল, সব বন্ধু বান্ধবকে ডেকেছিল, তবে মবিনকে বলেনি। পথে ঘাটে দেখা হলে এমন একটা ভাব দেখায় যেন চিনতেই পারছে না। রশিদের মানিব্যাগ না নিয়ে তার উপায়ও ছিল না। প্রতিটি পয়সা বাবার কাছ থেকে চেয়ে নিতে হয়। চুল কাটতে হবে, 10 টাকার কমে চুল কাটা যায় না। মবিন যদি তার মায়ের কাছে চায়, তিনি খুবই অবাক হয়ে বলেন, আমার কাছে টাকা চাইছিস কেন রে? আমি কি পয়সা টয়সার কিছু জানি? তোর বাবার কাছ থেকে নে। ক্লাস 3-4 পড়ার সময় বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়া যায়, কিন্তু 3 বছর আগে MA পাস করে ঘরে বসে থাকা একজনের পক্ষে বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়াটা ভয়াবহ ব্যাপার। চুল কাটতে 10 টাকা কেন লাগবে? এসি সেলুনে বসে চুল কাটবি? হ্যাঁ, 2 টাকা দিলেই চুল কেটে দেয়। মবিন চুল কাটার জন্য টাকা চাইলেই তিনি টাকা দেন, তবে চাওয়া মাত্র দেন না, অনেক জেরাটেরা করেন। আর কতদিন এভাবে চলবে? ডু সামথিং ইয়াং ম্যান, শো মি সাম ফায়ার। ফায়ার দেখানোর চেষ্টা মবিন করছে না তা না, 3 বছর ধরেই করছে।
তবে তার কাঠ ভেজা। 3 বছরেও আগুন জ্বলছে না, শুধু ধোঁয়া বের হচ্ছে। সে আর করবে কি? মুবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটা গার্লস কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। সাহিত্যের অধ্যাপক মানেই যে আবেগ টাবেগ আছে বলে ধারণা করা হয়, এই ধারণা যে কতটা ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল। বাসায় তিনি কখনো হাসেন না। পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তার শুধু ইংরেজি ভাষা বা সাহিত্য কেন, যে কোনো বিষয়ের অধ্যাপকের জন্যই মানানসই নয়। তরকারিতে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে শান্ত গলায় বলেন, 1 মাসের তেল একদিনে খরচ করার জন্য কেনা হয়নি। তোমার হাতে তেল মশলা খুব বেশি খরচ হয়। এই কথা আমি এ পর্যন্ত 1 লাখ বার বলেছি, আর বলবো না। আবার যদি তেল বেশি হয় তবে ঘর থেকে বিদায় দেবো। স্ট্রেট ইন দ্য স্ট্রেট, এন্ড দিস ইজ ফাইনাল। মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না। কলেজের বেতন ছাড়াও প্রাইভেট টিউশনি করে তার ভালো টাকা আয় হয়। সপ্তাহে 3 দিন বিকেলে তার বাসায় রীতিমতো ক্লাস বসে, রবি, সোম আর মঙ্গল। শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে। বড় লোকের বাড়ির মেয়ে, লাল রঙের গাড়িতে করে আসে আর যায়। তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরে হাসি মুখে ছাত্রীদের পড়ান। এই সময় তিনি গায়ে খানিকটা সেন্টও মাখেন। পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজার মজার কিছু কথাও বলেন, কারণ প্রায় তার ছাত্রীদের কোটি কোটি হাসির শব্দ শোনা যায়। যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার ওপাশে বারান্দায় ঘোরাঘুরি করেন। স্বামীর হাসির কথায় ছাত্রীরা হাসে, তিনি হন বিস্মিত। তিনি কখনো স্বামীর কোনো কথায় হাসতে পারেননি। মুবিন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি। বসার ঘরে আলো জ্বলছে, তার মানে আজ বৃহস্পতিবার। বাবার কাছে ছাত্রী এসেছে। বাবার এই ছাত্রীর নাম মীরা। এই সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না। মোবারক হোসেন সাহেব তাকে দেখলেই হয়তো অদ্ভুত ভঙ্গিতে তাকাবেন এবং অতি অবশ্যই বলবেন, কোত্থেকে বেরলি? ডু সামথিং ইয়াং ম্যান, শো মি সাম ফায়ার। রূপবতীদের সামনে অপমানিত হতে ভালো লাগে না। মুবিন বাড়ির পেছনে রান্নাঘরের কাছের দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকল। বাসায় কোনো চোর ঢুকলে হয়তো এভাবেই ঢুকত। মুবিনের মা রান্নাঘরে বারান্দায় বসেছিলেন। তাকে পাশ কাটিয়ে মুবিন নিজের ঘরে চলে গেল। একজন কেউ যে ঘরে ঢুকেছে মুবিনের মা বুঝতেই পারলেন না। মুবিনের ঘর বসার ঘরের পাশে। সে বাতি জ্বালালো না। বাতি জ্বালালেই উপস্থিত জানান দেওয়া হবে। দরকার কি? মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটে নিচে লুকিয়ে ফেলল। ভেতরে কি আছে তা এখন দেখার দরকার নেই, এক সময় দেখলেই হবে। কিছু না কিছু তো থাকবেই। কপাল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনের চুল কাটার জন্য টাকা চাইতে হবে না। বাবা তাকে বলতেই পারবেন না, শো মি সাম ফায়ার ইয়াং ম্যান। মুবিন তার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছে। পাশের ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন। বাবার গলার স্বর পরিষ্কার, ঝনঝন করে বাজছে। তিনি বলছেন, শোনো মীরা, এক্সপ্রেশনিস্টরা কাজ করে ডিস্টোরেশন আর এক্সারেশনের জন্য। এক্সপ্রেশনিজম হলো জার্মানদের আন্দোলন, ফিউচারিজম হলো ফরাসিদের। বাঙালি কবিদের মধ্যে কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারায় কবিতা লিখেছেন। যেমন ধরো আমাদের জীবনানন্দ। 8 বছর আগের একদিন কবিতাটার কথা মনে আছে? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতে আধারে। মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছে। বাবার ছাত্রীর সঙ্গে মুবিনও কবিতা শুনছে।
তার কবিতা শুনতে বেশ ভালোই লাগছে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা।